অনেক বড় হয়ে যায়, কিন্তু আশ্চর্যজনক কাণ্ড। তোমার কি হয়েছে? তোমার বাড়ি জানালার দিকে মুখ করে তাকিয়ে আছো যে, কি দেখছো বাইরে? কি আর দেখবো গিন্নি, দেখছি বৃষ্টি, টানা 2 দিন যাবৎ বৃষ্টি পড়েছে। জানি না কি করবো। ওদিকে জমিতে আমার কত সাধের ফসলগুলো, কতগুলো টাকা ঋণ করে যে ফসলগুলো চাষ করেছি, ফসলগুলোর কিছু বুঝেছি আমার ঋণ দেওয়া হবে না। শেষে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে আমায়। তুমি আর এত চিন্তা করো না, চুপচাপ ঘুমিয়ে পড়ো তো, দেখবে সকালের মধ্যেই বৃষ্টি থেমে যাবে। তাই যেন হয় বউ, তাই যেন হয়। সত্যি বউয়ের কথায় ঠিক হলো, আজকে কত সুন্দর রোদ উঠেছে। জানি না ফসলগুলোর কি অবস্থা। শুনছ, আমি ক্ষেতের থেকে ঘুরে আসলাম, মেয়েকে দেখে রেখো। এই বলে বিলুসেও তখন জমির দিকে চলে গেল। জানি না ফসলগুলোর কি অবস্থা হয়েছে। টানা 2 দিন মুষলধারে বৃষ্টি। না না, খারাপ চিন্তা করলে হয় না। সৃষ্টিকর্তা আমার জন্য খারাপ কিছু অবশ্যই লিখে রাখেননি। জমিতে পৌঁছে তো বিন্দু শিয়ালের মাথায় হাত। কোথায় তার জমি? চারিদিকে পানিতে শুধু থই থই করছে। শুধু কি তার জমি, আশেপাশে অন্য যাদের জমি ছিল তাদের জমিতে একই অবস্থা। জমি তো নয়, যেন সেখানে একটা বিশাল পুকুর, সেখানে একটু ফসলের চিন্তা পর্যন্ত নেই। আমার কি হলো? আমি নিঃস্ব হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। এত কষ্ট করে কত ধায় দিলাম ওই বীজ কিনে জমি আর চাষ করে 3 মুঠা চাষ করে না, সেখানে এখন একটা মুঠা চিনা পর্যন্ত নেই। থাকবে কি করে? টানা এতদিন বৃষ্টিতে মনে হয় চড়িয়েছে, সব নিয়ে গেছে। যাই বিষয়টা বউকে জানাই। এই বলে বিন্দু শিয়াল মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কি গো, তুমি এত তাড়াতাড়ি জমি থেকে ফিরে এলে যে? তার মন খারাপ কেন তোমার? ফসলগুলো কি কিছু হয়েছে নাকি? আর ফসল চারিদিকে শুধু থই থই পানি। ফসল থাকলে তো কিছু হবে। চড়ে এসে সব ফসল মনে হয় বৃষ্টির মধ্যে নিয়ে গেছে। ওদিকে জমিটা পানিতে ভরপুর। এবার আমাদের কি হবে গো বউ? কি হবে? পাওনা ধরেন লোকেরা তো আমাদের বাড়ি চাঁদা করবে যদি সময় মতো টাকা না দিতে পারি। তুমি চিন্তা করো না, দেখবে কিচ্ছু হবে না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, তিনি আমাদের জন্য খারাপ কিছু দেখে রাখেননি। ভরসা রাখবো, তা কি করে রাখবো গো বউ? এবার কি হবে? সব যে শেষ হয়ে গেল। একদম না, মোটেও সবকিছু শেষ হয়নি। ওই যে দেখছো না, কতগুলো বীজ এখনো আছে, যেগুলোর ব্যবহার হয়নি। চলো ওগুলোই চাষ কর। যা হয়, কয়েকটা টাকা হলে তো পাবো। তাই আজকে না হয় পাওনাদারদের কাছ থেকে আরো কয়েকটা মাস সময় নিয়ে নেবো। কিন্তু চাষ করবো কই? জমি তো নেই আমার। আরে আরে, আমি তো এটা একেবারে ভেবে দেখিনি। আমাদের এই বড় উঠানে যে চাষ করবো তার তো উপায় নেই। সব সময় এখানে বড় বড় গাছের ছাওয়ায় থেকে থাকি। তারপরে যদি চাষ করি, সেখান থেকে যে বীজগুলো ফেলবো, সেই বীজগুলো তো সব মুরগি এসে খেয়ে নেবে। যদি সেই বীজ থেকে কয়েকটা চারা গাছে বেরো, আছে না কত বড় গরু ছাগল প্রতিবেশী, ওগুলো এসে সব খাবে। এর থেকে কি করা যায়, কি করা যায়? আরে এর থেকে ভালো চলো আমরা আমাদের রান্না করে খেয়ে এইসব চাষ করি। আমাদের রান্নাঘরটা ঘরে থেকে অনেক বড়, আর রান্নাঘরে পুরোটা আমাদের লাগেও না। চলো চলো, রান্না করেই না হয় চাষ করবো। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি বউ, চলো এইটাই তাহলে করা যাক। এরপর বিন্দু শিয়াল ও মুন্নি শিয়াল নিয়ে উঠানে রোদে থাকা সেই বীজগুলো নিয়ে তাদের রান্নাঘরে এসে উপস্থিত হলো। সেখানে গিয়ে বিন্দু শিয়াল তার কোদালটা দিয়ে মাটি কোতলিয়ে সেখানে বীজ বপনের জন্য উপযোগী করে তুলতে থাকে। বীজ কিছুক্ষণের মধ্যে বিন্দু শিয়াল রান্নাঘরের অর্ধেক একেবারে বীজ বপনের জন্য উপযোগী করে তুললো। এরপর তারা যখনই বীজগুলো ছড়িয়ে দেবে, তখন সেখানে তাদের ছোট্ট মেয়ে মিনা এলো। কি করছো? আমি তোমাদেরকে পুরো ঘর করলাম। আরে আরে আম্মু, আপনি এভাবে রান্নাঘরে অর্ধেকটা কেটে ফেললে কেন? আরে আমার বোকা মেয়ে, তোর বাবা শুধু শুধু রান্নাঘর কাটতে যাবে কেন? এখানে তোর বাবা ফসল চাষ করবে, তাই এমন করেছে। কি দাদা, এখানে রান্নাঘরে ফসল চাষ করবে? কি মজা, কি মজা! আমি গাছ থেকে ফসল বড় হতে দেখবো। কি মজা, কি মজা! তুই তাই করিস,
এখন এখানে হয়, আমরা এই বীজগুলো পুরো ফসলের জমিতে ছড়িয়ে দেওয়া হয়। এরপর দুই বাবা মেয়ে একসাথে রান্না করে সেই ভুট্টার বীজগুলো ছড়িয়ে দিতে থাকলো। এরপর থেকে মুন্নি শিয়ালিনী রান্নার পাশাপাশি সেই সব ফসলের বীজগুলোর দিকেও নজর রাখতো। সাথে মুন্না আর মুন্নি শিয়ালিনী প্রতিদিন একসাথে সেই বীজগুলোতে পানি দিত এবং সেই বীজগুলোর খুব যত্ন নিত। বিন্দু শিয়ালের পুরো পরিবারে পরিশ্রমের ফলে সেই বীজগুলো থেকে খুব সুন্দর সুন্দর ভুট্টার বীজ বেরিয়ে এলো। আর সেই চারা গাছগুলো দেখে বিন্দু শিয়ালের পুরো পরিবার খুব খুশি হলো। বিশেষ করে মিনা তো সেই দিনের পর থেকে সেই ভুট্টা গাছের চারাগুলোর সাথে বেশি বেশি সময় কাটাতো, তাদের সাথে নিজের মনের সমস্ত কথা প্রকাশ করতো। তোমরা কোনো বড় হচ্ছে না কেন? আমি তোমাদের থেকে কত বড়, কারণ আমি প্রতিদিন ভাত খাই, তোমরাও বুঝে ভাত খাবে, কিন্তু বাবা তো বলে তোমরা ভাত খাও না, তোমরা নিজের খাবার নিজেরাই তৈরি করে আমাদের কাছ থেকে লুকিয়ে খাও। পরিবারের আলোচনা সেই ভুট্টা গাছের চারাগুলো ধীরে ধীরে বড় হতে লাগে এবং এক সময় সেগুলো অনেক বড় হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক কাণ্ড হলো সেই গাছগুলো ছিল রং বেরঙের আর তাতে লেগেছিল নানা রঙের ভুট্টা। মিনা, মা মিনা, কই রে? তোর বাবাকে নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে এসে দেখ, কি অবাক কাণ্ড! এভাবে আমাদেরকে ডাকছো কেন? ছেড়ে বোকামি, আমার পেছনে দেখছিস রাস্তা গাছগুলো কত রং বেরঙের হয়ে গেছে, যেখানে কালকে পর্যন্ত এমনটা ছিল না। আরে আমি তো এতক্ষণ এই বিষয়টা লক্ষ্যই করিনি, কিন্তু এই ভুট্টা গাছগুলো এমন রঙিন হলো কেন? এইগুলো আবার কোনো ক্ষতিকর কেমিক্যালের জন্য হয়নি তো? বিন্দু শিয়ালের কথা শুনে সেই ভুট্টা গাছের ভিতর থেকে একটা বড় ভুট্টা গাছ হাওয়ায় বেশি কথা বলতে শুরু করলো। না না, একদমই না, আমরা মোটেও বিষাক্ত নই, আমরা তো আরো সাধারণ ভুট্টা থেকে কয়েকগুণ বেশি সুস্বাদু খেতে আর সাথে খুবই পুষ্টিকর। ভুট্টা গাছ, ও রঙিন ভুট্টা গাছ, তোমরা কথা বলতে কি করে? বাবা তো বলে গাছেরা কথা বলতে পারে না। আমরা কথা বলতে পারি, আর এই সব কিছু হয়েছে তোমাদের পরিবারের সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস থাকার কারণে। সৃষ্টিকর্তা তোমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করছিল, কিন্তু তাও তোমরা তাকে বিশ্বাস করে তার পথেই ছিলে, যার জন্য সে খুশি হয়ে একদিন রাত্রিবেলা আমাদের কাছে পরীদেরকে পাঠায়। আর সমস্ত পরীরা আমাদের উপর নিজেদের চার ক্ষমতা ব্যবহার করে আমাদেরকে এমন রঙের করে দিয়েছে। তোমরা এখন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে বিক্রি করে দাও। এরপর বিন্দু শিয়ালের সমস্ত পরিবার সেই সব ভুট্টা গাছ থেকে ভুট্টা সংগ্রহ করে বস্তাবন্দি করতে শুরু করলো। এরপর বিন্দু শিয়াল সমস্ত ভুট্টাগুলো নিয়ে বাজারে তার দোকানে বিক্রি করতে লাগলো। এমন রঙের ভুট্টা দেখে জঙ্গলের সব প্রাণীরা এসে সেই সব ভুট্টা নিয়ে যেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে বিন্দু শিয়ালের সমস্ত ভুট্টা বিক্রি হয়ে গেল। এরপর বিন্দু শিয়াল সেই সব টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করার পরও অনেক টাকা বেঁচে যায়, যা দিয়ে কয়েক মাস তার পরিবার খুব হাসি খুশিতেই চলতে পারবে।